হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করছি আগামী বছর তোমাদের খুব ভালো কাটবে এবং আই হোপ আমারও ভালো কাটবে। গত 2024 সালটা সত্যি বলছি খুব ওঠানামার মধ্যে দিয়ে গেছে। শরীর ভালো যায়নি, কোনো কিছুই বলতে গেলে ঠিকঠাক হয়নি। আমাদের এই পরিবারে বেশি কোনো ঘটনায় ভিউজ আসার পরেও আমাদের চ্যানেলের সেরকম, আমাদের এই পরিবারের সেরকম গ্রোথ হয়নি। যাই হোক, যেটা সাল চলে গেছে। আই হোপ নতুন সালে আবার আমাদের এই পরিবারের সাথে ভালো কিছু হবে, তোমাদের সবার সাথে ভালো কিছু হবে এবং আমার সাথেও ভালো কিছু হবে। এই বলে আমি তোমাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। এবং আজকের এই নতুন বছরের প্রথম এপিসোডে তোমরা শুনতে চলেছো মোট 3টি ঘটনা, এবং 3টি ঘটনার মধ্যে 3টি ঘটনাই খুব ভালো। প্রথমটা শুনে তোমাদের মনে হবে যে মানুষ কত কিনা করতে পারে। দ্বিতীয়টা একটা অদ্ভুত ঘটনা, একটা আনকমন ঘটনা যেটা তোমরা ইউনিক বলে জানো। এবং তৃতীয়টাও তো অবিশ্বাস্য একটা ঘটনা, যেটা বিশ্বাস করতে তোমাদের কষ্ট হবে। আজকে জমজমার একটা এপিসোড হতে চলেছে। তোমরা আর দেরি করো না, সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো। যেমনটা আমি সবসময় বলি, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা গুঁজে নিতে হবে। আশা করছি তোমরা গুঁজে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিত, কেমন আছো? তোমার অপারেশনের কথা জানতে পেরে মনটা খুব খারাপ ছিল। তোমাকে ফোনও করেছিলাম, অবশ্য তখন জানতাম না যে তোমার অপারেশন হয়েছে। আমি তোমার চ্যানেল প্রায় 3 বছর ধরে দেখছি। ইউটিউবের দৌলতে অনেক ভূতের ঘটনার চ্যানেলের সন্ধান আমি পেয়েছি। তবে তোমার ঘটনা শুনে একটা আলাদা ব্যাপার আছে। তোমার ঘটনার একটা নিজস্ব জায়গা আছে, ভালোবাসা আছে। তুমি তোমার কাজগুলো যথেষ্ট যত্ন করে গুছিয়ে নিজস্ব ভাষায় পড়ে শোনাও। আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করব, যে ঘটনাটা আমি আমার বরের অফিসের কলিগের থেকে শুনেছি। পার্টিতে তার সাথে আলাপ হয়েছিল এবং তার পরবর্তীতে উনি আমাদের বাড়িতে আসেন এবং আমাদেরকে মর্মান্তিক ঘটনাটি বলেন। প্রসঙ্গত বলে রাখি, আমার হাজবেন্ড এবং উনি দুজনেই খুব ভালো জায়গায় কর্মরত রয়েছেন। তিনি যখন সদ্য চাকুরি পান তখন তার জীবনে এই ঘটনাটি ঘটে। আজ থেকে প্রায় বছর 5 আগের ঘটনা এটা, অর্থাৎ লকডাউনের আগের বছরের। অভাবী পরিবারে একটা সরকারি চাকরি পাওয়া মানে এখনকার বাজারে বিশাল ব্যাপার। তিনি অনেকটা সেই রকমই ক্যাটাগরিতে পড়তেন, যাদের পরিবারে ঈর্ষা পরায়ণ মানুষের কোনো অভাব ছিল না। সেরকমই তার এক আত্মীয় ছিল, যার সম্পর্কে তিনি কোনোভাবেই কিছু ডিসক্লোজ করেননি। সেখানে তাদের সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। ধরা যাক সেই দাদার মাসি। বাকি ঘটনাটা আমি তার ভাষাতেই ব্যক্ত করছি। আমি আমার মাসিকে ভীষণ ভালোবাসতাম। ছোট থেকেই তার কাছে বেশিরভাগ সময়টা আমি মানুষ হয়েছি। একমাত্র সন্তান, আর আমার মাসির ছেলে আছে। আমি ছোট থেকেই পড়াশোনায় ভীষণ ভালো, কিন্তু আমার সেই ভাইটা একদম পড়াশোনা করতো না। প্রসঙ্গত বলে রাখি, মাসির ছেলে আমার চেয়ে বছরে প্রায় 2 বছরের ছোট। কিন্তু যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে ছোট থেকেই পড়াশোনা করেছি, আরও বেঙ্গলি মিডিয়ামে, এই জন্য ক্লাস 5-এ আমরা একসাথে বাংলা মিডিয়ামে হাই স্কুলে ভর্তি হই। এবার থেকে শুরু হয় আমাদের দুজনের মধ্যে কম্পিটিশন। আমাদের বাড়ি যেহেতু পাশাপাশি ছিল, তাই জন্য আমি ওর সাথে হাঁটতে হাঁটতে মাসির বাড়ি চলে যেতাম আর মাসির সাথে স্কুলে চলে আসতাম। পুরো রাস্তায় ভাইকে মাসি একটা কথাই বলতো, দাদা ভাইয়ের মতো ভালো রেজাল্ট করবে। দাদা ভাই যেরকম প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়, তোকেও কিন্তু ফার্স্ট হতে হবে। সেকেন্ড হলে কিন্তু আমি তোকে মেরে চামড়া গুটিয়ে রেখে দেব। আমার মনে আছে, মাধ্যমিক পরীক্ষার সময় আমি গোটা স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিলাম, আর আমার ভাই শুধুমাত্র 2টো বিষয়ে লেটার নিয়ে পাশ করেছিল। সেদিন আমার ভাইকে আমার মাসি প্রচণ্ডভাবে মারধর করে। আমার মা জিনিসটা দেখতে পায়, আর আমিও মাকে আস্তে আস্তে সমস্ত কথা বলাতে মা আমার স্কুল চেঞ্জ করে অন্য স্কুলে নিয়ে যায়। পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের সময় ভাইয়ের কীরকম রেজাল্ট হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি উচ্চ মাধ্যমিক পাশ করি র্যাঙ্ক নিয়ে। আমি ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে
কলকাতার একটা নামকরা কলেজে ভর্তি হয়ে যাই। আর ভাই ভর্তি হয় আমাদের এলাকারই একটা সাধারণ স্কুলের পাশ কোর্সে। এরপরও ভাইয়ের ওপর দিয়ে প্রচুর অত্যাচার চলত। এত অত্যাচারে অতিষ্ঠ হয়ে আস্তে আস্তে পড়াশোনা সমস্ত কিছু ছেড়ে দেয় ভাই। আর সে বাড়িতে এসেও মাসি মেশোর সাথে প্রচণ্ড ঝামেলা অশান্তি শুরু করে। আর এদিকে আমি কলেজও পাশ করি। এরপর আমি ঠিক করি যে আমি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করব। যেমন ভাবনা তেমন কাজ, আমি পড়াশোনা শুরু করি। 2019 সালে আমি বিগত 6 বছরের কষ্টের ফল আমার সরকারি চাকরি পাই। মিথ্যা বলবো না, আমার সেই সময়ও প্রেমিকা ছিল। আমরা কলেজে একসাথে ভর্তি হই, পড়াশোনা করি। সে অবশ্য মাস্টার্সের পর পড়াশোনা ছেড়ে দিয়ে সাধারণ জব করে, কিন্তু আমার বেকারত্বের জন্য আমরা বিয়ে করতে পারছিলাম না। আমাদের সম্পর্কটা লুকিয়ে জড়িয়েছিল। কিন্তু যেই মুহূর্তে আমি চাকরি পাই সেই মুহূর্তে সে তার বাড়ির লোককে জানায়, আর আমাদের বিয়ের কথাও চলতে থাকে। আমার বিয়ের যেদিনকে পাকা কথা হয়েছে সেদিনকে আমার মাসি বাড়িতে উপস্থিত ছিল, আর তারা জানতো যে আমার বিয়ের পাকা কথা হবে। হঠাৎ করে আমাদের বাড়িতে একটা অদ্ভুত দেখতে ছোট্ট পাখি কোথা থেকে যেন এসে ঢুকে পড়ে। পাখিটার নাম আমি জানি না, কিন্তু পাখিটার গায়ের রং লালচে সবুজ বর্ণের। পাখিটা হঠাৎ এলো আর আমার প্রেমিকার বাবার মাথার পাশে 3 বার চক্কর কাটল, আর আমার মাথার ওপরে বনবন করে সে ঘুরতে থাকলো। যেহেতু তখন গরমকাল ছিল তাই পাখা চলছিল। আমরা অনেক চেষ্টা করেও পাখিটাকে বের করতে পারছিলাম না, আর যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। পাখিটা ফ্যানের বাড়ি খেয়ে কাটা পড়ল, আর কাটা পড়ে সেই দেহটা এসে আমার হাতের ভাঁজের মধ্যে পড়ল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কারণ আমার পশু পাখি ভীষণ পছন্দের, আর এইভাবে পাখিটা এসে আমার কাছে কাটা পড়ল। এটা সত্যি আমার খুব খারাপ লাগছিল। আমি একটু চিৎকার করে উঠলাম। এরপর আস্তে আস্তে একটা প্লাস্টিকে মুড়ে বাইরে নিয়ে গেলাম। তারপর তাকে ফেলা হলো আমাদের বাড়ির সীমানার মধ্যেই। এরপর থেকেই আমার জীবনে অদ্ভুত ঘটনার উত্থান হয়। প্রথমে আমার বিয়েটা ভেঙে যায়। আমার প্রেমিকা আমাকে বিয়ে করতে অস্বীকার করে। সে কোনো কারণও দেখায়নি, সে শুধু বলেছে যে আমার ইচ্ছে আমি তোমাকে বিয়ে করব না। এর কিছুদিন পর আমার মাসির ছেলে বিয়ে করে একটা মেয়েকে। আমার মাসির ছেলের বাইক অ্যাক্সিডেন্টে একটা পায়ে খুব গুরুতরভাবে চোট লাগে, এবং তার পায়ে চোট লাগায় ডাক্তার বলে যে কোনোদিনও নাকি ওর পা সারবে না। এই ঘটনার মাসখানেক পর আমার হঠাৎ করে একটা পা ভেঙে যায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে। কি আশ্চর্যভাবে আমার মাসির ছেলে আগের মতো সুস্থ হয়ে যায়, কিন্তু আমার পায়ে সমস্যা দেখা দেয়। সেটা নিয়ে এখনো পর্যন্ত আমি ভুগছি। আমি জানি না আস্তে আস্তে আমার সাথে আরও কি হতে থাকলো। আমার কাজ বাজে কোনো রকম মন ছিল না। এরই মধ্যে আমার হঠাৎ করে একদিন বুকে ব্যথা শুরু হয়। সেই ব্যথা এতটাই গুরুতর যে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, আর বলে এক্স-রে করতে হবে। আমরা করাই, কিন্তু কোনো খারাপ জিনিস ধরা পড়ে না। তখনও বুকের ব্যথা কমে না। আস্তে আস্তে আমি অসুস্থ হতে শুরু করি। বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ি আস্তে আস্তে। খাওয়া ঘুম তো দূরের কথা, মুখ থেকে কোনো বাক্য অবধি বার হচ্ছিল না। আমি সেই মানুষ যার কোনোদিনও কোনো নেশা ছিল না। আমি খালি মদ খাওয়ার জন্য বন্ধুদের পিড়াপিড়ি করতাম। এই দেখে আমার বন্ধু আমার মাকে সব কথা বলে। মায়ের একটু সন্দেহ হয়েছিল, কিন্তু সে কিচ্ছু বলেনি। কিন্তু আমার নেশা করার কথা শুনে মায়ের বুকটা কেমন ছ্যাঁত করে ওঠে। মা আমাদের পাশের বাড়িতে এক কাকিমাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে কাকিমা মাকে একটা জায়গার ঠিকানা দেয়। মা সেই মতো আমাকে নিয়ে সেখানে চলে যায়। সেখানে গিয়ে আমাকে দেখে সেখানকার এক লোক, বা বলতে পারো একটা ওঝা, বলেন, তুমি তো নিজের হাতে নিজের কবর খুঁড়েছ। গায়ের ওপর যখন পাখি পড়লো সেটাকে নিয়ে কেন বাড়ির সীমানার মধ্যে ফেললে? সীমানার বাইরে ফেললেই তো আর এরকম কিছু হতো না। এই সমস্ত বিষয়টা মা জানতো না, তাই জন্য মা ওনাকে জিজ্ঞাসা করলো যে ঘটনাটা কি হয়েছে। তখন উনি সেদিনের পাখিটা আমার গায়ের ওপর পড়া থেকে শুরু করে প্লাস্টিকে করে সীমানার মধ্যে ছুঁড়ে ফেলা সবটাই উনি বললেন, যেটা শুনে আমি খুব অবাক হলাম, কারণ ওখানে উনি উপস্থিত ছিলেন না।
আর এই ব্যাপারে তাহলে উনি কি করে জানলেন? উনি এও বললেন, কাজটা করেছে তোমার মাসি, তোমার উপর ঈর্ষার বশবর্তী হয়ে। উনি এমন কিছু তোমার উপর চালনা করেছে যেটার ফলে তোমার যতটা ক্ষতি হবে ততটাই তার ছেলের ভালো হবে। তোমার যদি এখন মৃত্যু হয় তাহলে তোমার সব ভাগ্য তোমার মাসির ছেলে পাবে। সেই কারণের জন্যই তোমার বিয়ে ভেঙে যাওয়ার পরপরই তার বিয়ে হয়, আর তোমার পা ভাঙার সাথে সাথেই ওর খোড়া পাটা ঠিক হয়ে যায়। এরপর মা ওনাকে বলেন যে তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? তখন উনি বলেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্লাস্টিকটা খুঁজে বার করবে, তারপর শুধুমাত্র গেরুয়া বস্ত্র পরে গঙ্গায় গিয়ে ডুব দেবে এবং স্নান শেষে প্যাকেটটা সেই গঙ্গাতে ছুঁড়ে ফেলে দেবে। উনি আমাকে এই নির্দেশও দেন যে আমি ডুব দেওয়ার সময় কোনোভাবেই যেন প্যাকেটটা হাতে না রেখে দিই। তিনি আমাকে যা যা বললেন আমি সব কাজই করলাম এবং এরপর থেকেই আমার জীবনে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক মতো হতে থাকলো। কিন্তু আমার মাসির সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল, যেটা আমার পক্ষে খুবই ভালো হলো। তো দাদা, এই ছিল আমার শোনা একটা ঘটনা। তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও। হ্যাঁ, এই ঘটনায় তুমি হয়তো বলবে যে ভূত কোথায়, তবে এখানে একটা আশ্চর্য বিষয় এটাই আছে যে মানুষ মানুষের ক্ষতি করে এবং সেই ক্ষতির ফলে মানুষের কত কিনা হয়ে যায়। যেহেতু এই ঘটনাটা বুঝতে পারছো কাইন্ড অফ ক্ষতি করা নিয়ে, তাই জন্যই আমি তোমাকে শেয়ার করলাম। এটা তো একটা অলৌকিক বিষয়, তাই না? আর মানুষ যে এমনও করতে পারে হিংসা করে, সেটাই তোমাকে জানালাম। আশা করছি তুমি ঘটনাটা পড়ে শোনাবে। ভালো লাগলে অবশ্যই শুনিও। ভালো থেকো দাদা। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। মানুষ করতে পারে না এমন কোনো জিনিস হয় না। মানুষ হিংসা করে যে কত কিনা করতে পারে সেটা এখনকার কিছু ঘটনা শুনলেই আমরা বুঝতে পারি। এটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যেটা তোমার উপর হিংসে করে তোমার মাসি এই কাজটা করেছে। মানুষে কেন এই কাজগুলো করে আমি ভেবে পাই না। এমন কাজ করা যে একদমই ঠিক না সেটা কি কেউ বুঝতে পারে না? যেটা করলে আলটিমেটলি শেষ পর্যন্ত ক্ষতি তারই হয়। সত্যি ভাবরে ভাব, আমরা বারবার চেষ্টা করি মানুষকে এটাই বোঝানোর যে মানুষের ক্ষতি করো না, বরঞ্চ যদি তুমি মানুষকে সাহায্য না করতে পারো অ্যাটলিস্ট ক্ষতি করো না। যাই হোক, তবুও বলবো ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যাদের বিশ্বাস হচ্ছে না তারা অবশ্যই এটাকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াবো না। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। আমাদের এই পরিবারের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর একদম দেরি করো না, নাম্বারটা নোট ডাউন করে নাও। এছাড়াও আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে, সেখানেও তোমরা পাঠাতে পারো। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো দাদা, আবারও চলে এলাম আর একটা স্টোরি নিয়ে। এই স্টোরিটা আমার মায়ের মেশুকে নিয়ে। তো আমি বলার সুবিধার্থে তাকে দাদু বলেই বললাম। আমার দাদুরা ছিল 4 ভাই। আমার দাদু ছিলেন সবার বড়। যেহেতু তিনি সবার বড় ছিলেন তাই উনাকে পরিবারের সবাই অনেক ভালোবাসতেন, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতেন তার ছোট ঠাকুমা, মানে তার ঠাকুরদার ছোট ভাইয়ের ওয়াইফ। তাকে এত ভালোবাসার কারণ উনি দাদুকে ছোট থেকেই নিজের ছেলের মতো মানুষ করেছেন, মানে খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়ানো, এইসব আর কি। আমার দাদুও ওনাকে অনেক শ্রদ্ধা করতেন। দাদুর ছোট ঠাকুমার মার বেশ বয়স হয়েছিল। দাদুর ছোট ঠাকুমার মা তার শেষ বয়সে এসে দাদুকে ডাকেন এবং তার একটা শেষ ইচ্ছার কথা বলেন। ওনার শেষ ইচ্ছা ছিল যে উনি যেদিন মারা যাবেন তখন দাদু যেন একটা কাঁধ দেন, মানে শ্মশানে নিয়ে যাওয়ার সময় আমার দাদু যেন খাটিয়ার একটা পা কাঁধে করে নিয়ে যায়। তো দাদু ওনাকে আশ্বাস দেন এবং কয়েকদিন পর তার ছোট ঠাকুমা মারাও যান। তখন আমার দাদু বলেন যে উনি একটা কাঁধ দেবেন। তখন তার মা এতে না বলেন, কারণ আমার দাদুর রাশিও অনেক হালকা ছিল এবং ছোটবেলা থেকেই তার অনেক হাওয়া বাতাস লাগত, ভয় পেত। তাই দাদুর মা তাকে নিষেধ করেন, কিন্তু তার দাদু শোনেন না। উনি একটা কাঁধ দেন। তো
নিয়ম মতো দাদু শ্মশানে যান এবং তার শেষ কাজ করার পর উনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতে আসার থেকেই উনি দেখেন তার কাঁধে অনেক ব্যথা, মানে যেই কাঁধে উনি খাটিয়াটা নিয়েছিলেন সেই কাঁধে। উনি ভাবেন যে খাটিয়াটা নিয়েছেন তাই হয়তো এমন ব্যথা, কয়েকদিন পর এমনি এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু না, কয়েকদিন পরও যখন কমল না, তখন তিনি কবিরাজের কাছে যান। তখন গ্রাম বাংলায় তো আর ডক্টর ছিল না, তাই কবিরাজের কাছেই যান। কবিরাজ তাকে ব্যথা কমানোর ওষুধ দেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তখন কিছুদিন পর থেকে উনি বুঝতে পারেন যে আসলে ওনার কাঁধের ব্যথাটা অন্য সাধারণ ব্যথার থেকে একদম আলাদা। মানে কারোর কাঁধে কেউ বসে থাকলে একটা সময় পর যেমন ব্যথা ফিল হবে, ওনার ব্যথাটা ঠিক তেমন ব্যথা। এবং তিনি মাঝে মাঝে অনেক ভয় পেতেন। একা যখনই থাকতেন তখনই উনি ফিল করতেন যে কে যেন তার কাঁধে একটা পা ঝুলিয়ে বসে আছেন। উনি তার এই সমস্যার কথা তার পরিবারকে জানান। তার মা অনেক রাগ করেন এবং তাকে নিয়ে যান এক ঠাকুর বাড়িতে। ওই পুরোহিত তাদের বলেন, এটা তার কম্য না, তবে চেষ্টা করতে পারেন। উনি চেষ্টা করেও সার্থক হননি, উনি এই কাজে ব্যর্থ হন। এভাবে দাদুর সমস্যা দিনকে দিন বাড়তে শুরু করে। উনি একা একা টয়লেটেও যেতে পারতেন না, না কোনো খাবার খেতে পারতেন, না উঠে দাঁড়াতে পারতেন, না সারাক্ষণ শুয়ে থাকতেন। তার ঠাকুরমার শ্রাদ্ধের কিছুদিন আগে উনি স্বপ্নে দেখেন তার ঠাকুরমা তাকে বলছে, নির্মল, আমি এখানে বড্ড একা রে, তুই আমার কাছে চলে আয়, আমি একা থাকতে পারছি না। তারপর তার ঘুম ভেঙে যায় এবং পরের দিন দাদু অন্য গুণিনের কাছে যান, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। দাদু এই স্বপ্ন দেখতে থাকেন এবং তার ঠাকুরমার উপস্থিতি অনুভব করতে থাকেন। পরে দাদু তার ঠাকুরমার মৎস্যমুখীর দিন খাওয়া শেষে টয়লেটে যান এবং অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তিনি ফিরে আসেন না, তখন সবাই সেখানে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সবাই দেখে তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ, মানে উনি কিছু দেখে ভয় পেয়ে মারা গেছেন। দাদা, এই ছিল একটা ঘটনা, খুবই সিম্পল এবং ছোট ঘটনা, তবে এটা পুরোপুরি সত্য একটা ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। আর এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমার মা। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। চলো আর একদম কথা বাড়াবো না, আশা করছি তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়েছো। এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি সোমানা বলছি বারাসাত থেকে। আমি বর্তমানে পড়াশোনার জন্য দিল্লিতে আছি। আমি দিল্লিতে কলেজ থেকে পড়াশোনা শেষ করি এবং সেখানে চাকরি পাই। আমি আমাদের কলেজের একটা ইনসিডেন্ট তোমাকে বলবো। কলেজের ইনসিডেন্ট বলা ভুলই হবে, কারণ ঘটনাটা আমার কলেজের ক্লাসমেটের সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমাকে আজকে আমি সেটাই শেয়ার করতে চাই। এই ঘটনাটা মোটামুটি আমাদের কলেজের অনেক মানুষই জানে, তাই জন্য আমি বলতে পারবো না যে এই ঘটনাটা অন্য কোথাও অন্য কোনোভাবে শেয়ার হয়েছে কিনা। কিন্তু যে বছরের ঘটনা এবং যার সাথে ঘটনাটা ঘটেছে সে আমাদেরই বন্ধু এবং এখন আর সেই পৃথিবীতে নেই। বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা বলতে শুরু করি। আমার সে বান্ধবীর নাম ছিল প্রীতি এবং তারই কলেজ ফ্রেন্ড, যার নাম আমার ঠিক মনে পড়ছে না। ধরা যাক তার নাম শ্রেয়া। শ্রেয়া মেয়েটা ভীষণই চুপচাপ এবং শান্ত প্রকৃতির, এবং প্রীতি বলে যে মেয়েটা ছিল সে ভীষণ চঞ্চল এবং ভীষণ দুরন্ত প্রকৃতির মেয়ে ছিল। কিভাবে যে তারা দুজনে ভালো বন্ধু হয়ে গিয়েছিল সেটা কেউই জানে না। একে অপরের সাথে সময় কাটানো, সুখ দুঃখের গল্প করা সবই তারা করত। আমি যেহেতু আমাদের কলেজের মধ্যে বাঙালি ছিলাম, তাই জন্য আমাকে বেশিরভাগ সময়ই একা একা থাকতে হতো। আর একটা কথা বলা হয়নি, আমরা কিন্তু একই হোস্টেলেই থাকতাম। আমরা পরবর্তীতে জেনেছিলাম যে শ্রেয়ার বাড়ি আমাদের কলেজ থেকে বেশি দূরে নয়, কিন্তু সে তবুও বাড়িতে যেত না, সে হোস্টেলেই থাকতো। আর আমার হোস্টেলে থাকা অগত্যা, কারণ আমার বাড়ি কলকাতার বারাসাতে, তাই জন্য আমাকে ওখানে হোস্টেলেই থাকতে হবে। শ্রেয়ার বাড়ির বিষয়ে আমরা কিছু জিজ্ঞাসা করলে সে সবসময় সেটাকে এড়িয়ে চলে যেত, কোনো উত্তর দিত না।
আমরা বহুবার জিজ্ঞাসা করলেও ওর থেকে কিন্তু কোনো উত্তর পাইনি। এর পরবর্তীতে শ্রেয়া আমার সাথে কথা বলা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। আমি জানি না তার কারণটা কি, কেন সে বন্ধ করে দেয়, কিন্তু সে আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত। এভাবে বেশ কিছুদিন কাটার পরে আমাদের হলিডে আসে। আমি প্রায় দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত কলকাতায় থাকতাম। আমি যথারীতি মহালয়ার দিন সকালবেলা ট্রেনে উঠে আসি এবং আসার সময় দেখি শ্রেয়া তখনও হোস্টেলেই রয়েছে। ওকে আমি জিজ্ঞাসা করতে গিয়েও করলাম না, কারণ আমার হট করে মনে পড়ল যে ও তো আমার সাথে কথা বলে না। নয়তো আমি ওকে জিজ্ঞাসা করতাম যে তুই বাড়ি যাবি না? তো আমি দুর্গাপুজো, কালী পুজো সমস্ত কিছু কাটিয়ে চলে যাই। যেহেতু আমাদের এক্সাম খুব সামনে, সেখানে গিয়ে শুনতে পারি শ্রেয়া নাকি সুইসাইড করেছে, আর প্রীতিকে সেই অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমি যে সময় ফিরে এসেছি সেই সময় কলকাতা থেকে যারা যারা ছিল তারা প্রত্যেকেই ফিরে এসেছে। অনেক সিনিয়র দাদা দিদিরাও ছিল। আমরা সবাই মিলে একদিন আলোচনা করি যে আমরা প্রীতির সাথে দেখা করতে যাব, আর ওকে জিজ্ঞাসা করব যে কেন ওকে এভাবে গ্রেপ্তার করা হলো, কি অপরাধ সে করেছে। যেমন ভাবা তেমন কাজ। আমরা সবাই মিলে গেলাম ওর সাথে দেখা করতে। সেখানে গিয়ে আমরা কিছু অদ্ভুত কথা জানতে পারি। আমরা জানতে পারি প্রীতিকে নাকি ও সুইসাইড করার আগে ফোন করেছিল আর ওকে বলেছিল তুই এই মুহূর্তে আমার বাড়িতে আয়, নাহলে খুব বড় অপরাধ হয়ে যাবে আমার হাতে। সেখানে গিয়েও দেখে যে শ্রেয়া আত্মহত্যা করেছে। পুলিশ সেখানে পৌঁছে শ্রেয়ার দেহকে প্রীতিকে নামাতে দেখে, সন্দেহ করে এবং তাকে নিয়ে আসে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওর জেল হয়। কিন্তু ও যে নির্দোষ সেটাও ও কী করে বা প্রমাণ করবে, সেটা বুঝতে পারে না। এভাবে বেশ কিছুদিন কাটে। এমন সময় আমরা জানতে পারি যে প্রীতিকে ছেড়ে দিয়েছে, কারণ সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি ওর বিরুদ্ধে। এরপরও আমাদের কলেজে আসতে শুরু করে দেয়। যেহেতু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই জন্য অতটাও মেন্টাল হ্যারাসমেন্ট ওকে হতে হয়নি। এ বিষয়ে ও কোনো কথাও বলতে ভীষণভাবে নারাজ ছিল। একদিন প্রীতিকে আমরা জোর করে একটা জায়গায় বসাই। ও তখনও একদম চুপচাপ ছিল। ওকে অনেকবার জিজ্ঞাসাবাদ করার পরে ও শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে। আর যা বলে সে কথা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। প্রীতি বলে শ্রেয়া 6 মাসের গর্ভবতী ছিল। ও একটা ছেলেকে ভীষণ ভালোবাসত, আর সেই ছেলের জন্য বাড়ির লোকের থেকে আলাদা হোস্টেলে থাকত। আর বিভিন্ন সময় ওই ছেলেটি শ্রেয়াকে উত্ত্যক্ত করত। আমাকে একদিন শ্রেয়া বলেছিল যে এক অন্তরঙ্গ মুহূর্তে শ্রেয়াকে নেশা করিয়ে ওর প্রেমিক কিছু ছবি তুলে নেয় এবং সেটার উপর ভিত্তি করেই ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করত এবং ওর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত। এভাবে শ্রেয়া প্রেগনেন্ট হয়ে গেলে ওর প্রেমিককে এই কথাগুলো বলে। সবটা শুনে বাচ্চাটাকে অস্বীকার করে, আর তাই জন্যই ও সুইসাইড করে। সব কিছুর মাঝখানে শ্রেয়ার প্রেমিক বেঁচে গিয়েছিল আর প্রীতি ফেঁসে গিয়েছিল। আসলে আমরা কেউই ওর প্রেমিক সম্পর্কে জানতাম না। ও কোনোদিনও বলেনি। আর ওর প্রেমিক ওর সাথে বাইরে দেখা করত। সেভাবে ওদের ফোনেও কথা হতো না। আর কোনো সোশ্যাল মিডিয়ায় ছবি কোনো কিছু না থাকায় ওর প্রেমিককে কেউ ট্রেসও করতে পারেনি। আমি তখন ওকে আগ্রহের সাথে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুই এত কিছু বলছিস, তার প্রমাণ কি? আর তুই ছাড়া পেলি বা কী করে প্রমাণ হলো যে তুই কোনো দোষ করিসনি? তখন প্রীতি আমাকে উত্তর দিল, আসলে এটা আমিও প্রথমে ভেবেছিলাম যে কি করে আমি ছাড়া পেলাম। আমি ছাড়া পাওয়ার পরে একজন পুলিশ ইন্সপেক্টরকে সমস্ত কথা জিজ্ঞাসা করেছিলাম যে কেন আমাকে ছেড়ে দেওয়া হলো। তখন সেই ইন্সপেক্টর আমাকে বললেন, পরশু রাতে শ্রেয়ার প্রেমিক এসে ওর দোষ স্বীকার করে, আর ও বলে যে আপনি আমাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করুন, নয়তো শ্রেয়া আমাকে মেরে ফেলবে। ছেলেটার মুখের দিকে তাকাতেই আমরা অবাক হয়ে যাই। আমরা দেখি ছেলেটার মুখে 2 গালে মাংস যেন কোনো বাঘ বা ভাল্লুকে ছিঁড়ে তুলে নিয়েছে। আমরা তাড়াতাড়ি করে ছেলেটাকে বসাই এবং কোনোভাবে ড্রেসিং করানো হয়, আর তারপর ওকে হসপিটালাইজ করা হয়। হাসপাতালে গিয়েও সমানেও একই কথায় বলে যাচ্ছিল, আমাকে গ্রেপ্তার করুন, আমাকে শাস্তি দিন, নাহলে শ্রেয়া আমাকে মেরে ফেলবে। এইভাবে ছেলেটা গ্রেপ্তার হয়, আর বর্তমানে সে এখন চিকিৎসাধীন। কিন্তু ছেলেটার শাস্তি ঠিকই হবে। আমি জানি না আসল ঘটনাটা কি, সত্যিই শ্রেয়া এসে ওকে ভয় দেখিয়েছিল কিনা, বা শ্রেয়াই ওর এই পরিণতি করেছে কিনা। কিন্তু সেজন্যই আজকে হয়তো আমি বেঁচে গিয়েছি,
আর আজকে আমি শান্তিতে তোদের সাথে কথা বলতে পারছি। সেদিনের কথা ওখানেই শেষ হয়ে যায়। এরপর আমরা যে যার মতো রুমে চলে আসি এবং শুয়ে পড়ি। একটা কথা তোমাকে বলা হয়নি, প্রীতি কিন্তু আমাদের হোস্টেলে থাকতো না। ও কিন্তু একটা আলাদা বাড়িতে পেইন গেস্ট হয়ে থাকতো। তো আমরা রুমে এসে ঘুমিয়ে পড়ি। এমন সময় কোন এক সিনিয়র দিদির ফোনে একটা অন্য নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করতে দিদিটা স্তম্ভিত হয়ে যায়, চিৎকার করে কাঁদতে শুরু করে। আমরা জিজ্ঞাসা করি যে দিদি কি হয়েছে, তুমি এরকম করে কেন কাঁদছ? সে চিৎকার করতে করতে বলে, প্রীতি প্রীতি আত্মহত্যা করেছে। আমরা হতবাক হয়ে যাই, আর সাথে সাথে আমরা সুপারিনটেন্ডেন্ট ম্যামকে বলে সবাই মিলে চলে যাই প্রীতির পিজিতে। সেখানে গিয়ে আমরা দেখি প্রীতিকে তখন নামানো হয়েছে। সে গলায় দড়ি দিয়েছিল। এরপর তার দেহ ময়না তদন্তের জন্য যাই, কিন্তু আমরা ওর পিজির মালকিনের থেকে তখন একটা কথা জানতে পারি, যেটা জানার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তিনি আমাদেরকে বলেন, কালকে দুপুরবেলা শ্রেয়া কলেজ থেকে বাড়ি ফিরে দরজা বন্ধ করেছিল এবং আর সে দরজা খোলেনি। প্রীতিকে নাকি বাড়ি থেকে কেউ বেরোতেও দেখেনি, না তাকে বাড়িতে ঢুকতে দেখেছে। এই কথাটা আমাদের মাথায় স্ট্রাইক করলো, কারণ প্রায় রাত 9টা পর্যন্ত তো প্রীতি আমাদের সাথেই গল্প করলো। আমরা ভাবলাম হয়তো পিজির ম্যামটার কোনো ভুল হচ্ছে, কিন্তু ময়না তদন্তের রিপোর্টে যা জানালো সেটা হলো যে শ্রেয়া মারা গেছে তখন মোটামুটি অলরেডি 24 ঘন্টা হয়ে গেছে। অর্থাৎ পিজির ম্যামটা মোটেও ভুল বলেনি। এখন আমাদের মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে তবে কে আমাদের সাথে এসে কতক্ষণ কলেজ ক্যান্টিনে বসে গল্প করলো। তখন আমাদের মনে পড়ে যে প্রীতি ডায়েরি মেনটেন করত। আমরা পুলিশকে জানালাম সেই কথা। পুলিশ তার রুম সার্চ করে একটা ডায়েরি পেল এবং ডায়েরিতে লাস্টে 2 দিন আগে রেকর্ডে কিছু লেখা রয়েছে। সেটার সামারি করলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এইরকম। শ্রেয়া আমার কানের কাছে এসে প্রতিদিন ফিসফিস করে বলছে, তুই তাড়াতাড়ি ঝুলে পড়, আমি একা একা রয়েছি, তুই তাড়াতাড়ি আমার কাছে চলে আয়, না হলে কিন্তু তোকে আর আমাকে আলাদা করে দেবে। তোর এই বান্ধবী সুমনা, ও একদম ভালো মেয়ে নয়। ওর সাথে আমি এই জন্যই কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি জানতাম ও তোর আর আমার সম্পর্ক খারাপ করে দেবে। এতদিনে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে কেন শ্রেয়া আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। হয়তো এই কারণেই সে আমার সাথে কথা বলতো না, যে হয়তো ভাবতো প্রীতির সাথে শ্রেয়ার বন্ধুত্বটাকে আমি নষ্ট করে দেব। কিন্তু আসলেও সেটা নয়, আমি দুজনকে ভীষণ ভালোবাসতাম। এই ছিল ঘটনা। ঘটনার মধ্যে কতটা বিশ্বাসযোগ্যতা আছে আমি জানি না, কিন্তু আমাদের গোটা কলেজের মানুষ এই ঘটনার সাথে পরিচিত। এই ময়না তদন্তের পর আমরা কলেজে গিয়ে খোঁজ নিয়েছিলাম যে যেদিন লাস্ট প্রীতির সাথে আমার কথা হয়েছিল সেদিন সকালবেলা প্রীতি বায়োমেট্রিকে নিজের নাম এন্টার করিয়েছিল কিনা। কিন্তু অবাক করার বিষয় হলো এইটা যে সেদিন প্রীতির কোনো অ্যাটেন্ডেন্সে ছিল না, অথচ আমাদের কলেজের অনেক স্যার ম্যাডাম প্রীতিকে দেখেছিল কলেজে। আর একসাথে এতগুলো মানুষ কোনোদিনই হ্যালুসিনেশন করতে পারে না। তো এই ছিল ঘটনা। তুমি একটু তোমার মতো করে গুছিয়ে সবাইকে শোনালে আমি খুব খুশি হব দাদা। তোমাকে অনেক ভালোবাসা, ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আজকের 3টি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রাজা প্রভাত, লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে সৌরভ তৃষা, লিখেছে থ্যাংক ইউ দাদা ঘটনা দেওয়ার জন্য, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রঘুনাথ খান, লিখেছে হাই দাদা, লাভ ইউ। থ্যাংক ইউ ব্রো, লাভ ইউ টু। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, ইটস সুমি, জয়শ্রী গুপ্তা, রাহুল বাগ, রানা রয়, পাখি, ঝিলিক সাধু খান, লিখেছে দাদা আমার নামটা একবার হ্যালো করে বলো। হ্যালো ঝিলিক। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, জয়শ্রী গুপ্তা, সৌরভ সাহা, ঋষিতা বোস, মৌস কিচেন, অঞ্জন প্রামাণিক, নন্দিনী রয়, মনিকা ত্রিপুরা, চুমকি ঘোষ, শিল্পী মল্লিক, সুমনা নাথ, মন, সুকান্ত, এমডি আরিফ, অক্ষয় অধিকারী, সিমরন ঘোষ, কুলদীপ ব্যানার্জি, সুদীপা ব্যানার্জি, শুভজিৎ সাহা, কৃষ্ণা জানা, রত্না রয়, সুমিত ঘোষ, শম্পা দে, রাহুল বর্মন, সুদেষ্ণা সিংহ রায়, রেখা পাসমান, অভিক ভট্টাচার্য, লিখেছে
অমিতদা তুমি ভালো থেকো, এইভাবেই সুন্দর সুন্দর ঘটনা আমাদের শোনাও। অগ্রিম হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ভালো কাটুক তোমার। আই হোপ ভালো কাটবে। তারপরে কমেন্ট করেছে অনুরাধা সাহা, লিখেছে হ্যাপি নিউ ইয়ার দাদা, খুব ভালো কাটুক নতুন আসছে দিনগুলো। আমার দিদি আর দিদির মেয়ে তোমার গল্প শোনে, ওদের নামগুলো একবার হাই করে বলো প্লিজ। আমার দিদির নাম সোমা আর দিদির মেয়ের নাম সমৃদ্ধি। হ্যালো সোমাদি, হ্যালো সমৃদ্ধি। তারপরে কমেন্ট করেছে দীপ পাপড়ি দোলা, লিখেছে হ্যাপি নিউ ইয়ার দাদা ভাই, তোমার শরীর এখন ভালো তো? তোমার মধুর কণ্ঠে অসম ভয়ের ঘটনা শুনতে চলে এসেছি, লাভ ইউ দাদা ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সৌভিক চক্রবর্তী, সুজয় বর, অঙ্কিতা ভ্লগস, যুথিকা কুণ্ডু, সুপর্ণা মুখার্জি, সংঘমিত্র রয়, মামন বিশ্বাস, শুভজিৎ সাহা, অমিতা ঠাকুর, দীপিকা দাস, সন্দীপ হোর, সঙ্গীতা মজুমদার, অভি স্টুডিও, সুস্মিতা কুলি। লিখেছে কি ব্যাপার, আমার তো মনে হচ্ছে যে ভৌতিক কথা বন্ধ হতে চলেছে। কেন গো, বন্ধ কেন হবে? দুদিন ঘটনা আসেনি মানে যে বন্ধ হয়ে যাবে সেটা তো না। তারপরে কমেন্ট করেছে টুম্পা মালিক, সুভাষ মণ্ডল, পলাশ বাগ, অঞ্জলি মণ্ডল, সুস্মিতা আচার্যি, বিটিএস গার্ল, সোনাম দাস, প্রিয়াঙ্কা নায়ক, রত্না জানা, মণি সাহা। লিখেছে অমিতদা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে একটা ঘটনা পাঠিয়েছি, প্লিজ পড়ো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার গো। তৃষ্ণা রানী লিখেছে দাদা আপনার ইনস্টা আইডির কি হয়েছে, আসছে না, আমি ঘটনা পাঠাবো। কেন গো, ইনস্টা তো ঠিকই আছে, লিঙ্ক দেওয়া আছে দেখো না ডিসক্রিপশানে। তারপরে কমেন্ট করেছে রিক প্রামাণিক, আরবি স্টোরি। লিখেছে আমি ভেবেছিলাম তোমার আবার কি হলো, তোমার গল্প না শুনলে আমার ঘুম আসে না, তাই পুরনো গল্পগুলোই শুনে ঘুমিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি এখন একদম ঠিকঠাক আছি। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, শিবশঙ্কর রাজবংশী, অভিজিৎ দাস, শুক্লা রাজবংশী, বাপ্পা সাহা, বিশ্বজিৎ রয়, ডিজে ব্লগার অনিশ, মলয় চক্রবর্তী। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।